টাইগারদের ডেরায় এখন পরিবর্তনের হাওয়া নয়, রীতিমতো কাল বৈশাখীর তাণ্ডব। হারানো রাজত্ব উদ্ধারে আর রিজার্ভ বেঞ্চের ব্যাকআপ স্ট্রেংথ বাড়াতে টিম ম্যানেজমেন্ট এখন ডু অর ডাই মোডে। তরুণ তুর্কি সাকলাইন রিপনদের নিয়ে স্পেন জাদুকর মুস্তাক আহমেদের চোখে এখন বিজয় তিলকের স্বপ্ন। ওদিকে রিশাদকে নিয়ে কি আফসোস সৌধীর, ওর মতোই কি হতে চান নাকি কিউ স্টার? তবে মাঠের লড়াইয়ের বাইরেও চলছে এক বিশাল গেম চেঞ্জিং মিশন। ক্রিকেটটা তো ক্রিকেটারদের জন্যই, তাহলে ওরা কেন পাবে না অধিকার ন্যায্য? 22 গজের যোদ্ধাদের জন্য ক্যাপ্টেন তামিমের লড়াই তো চলমান। ফান্ড রেজিং প্রজেক্টের উদ্যোগ যেন তপ্ত রোদে এক পশলা বৃষ্টির মতোই। রোমাঞ্চকে এক সুতোয় বাঁধতে ফিরছে বলবয় সংস্কৃতি। সাকিব মাশরাফি ভক্তদের জন্য এ যেন মেঘ না চাইতে জল, মাঠেই মিলবে আবেগের চরম বিস্ফোরণ। সব মিলিয়ে এত পরিবর্তন কে দেখেছে কবে ক্রিকেট বোর্ডে? দর্শক, সেসব নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। যাচ্ছি তার কাছে। তিতুমির, আপনাকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। দেশের ক্রিকেটে আসলে এত পরিবর্তন কে দেখেছে কবে, এটা আমি আসলে বলছিলাম। দারুণ কিছু পরিবর্তন। গতকাল যেমন সিরিজ নিয়ে আমরা আলোচনায় আসবো, তার আগে আমি আপনাকে একটু বলতে চাই যে বলবয় সংস্কৃতিটা আমরা একদম ভুলেই গেছিলাম। সেই বলবয় সংস্কৃতি ফেরাতে তামিম ইকবালের নতুন উদ্যোগ, এইটা আসলে কতটুকু কার্যকর মনে হচ্ছে আপনার? না, এটা তো আসলে একটা ক্রিকেটীয় কালচারের একটা অংশ। এখন ক্রিকেটটা তো শুধুমাত্র ন্যাশনাল টিম মাঠে খেলে না, ক্রিকেটের সঙ্গে পুরো কালচার, একটা স্ট্রাকচার ডেভেলপ করতে হলে বলবয়ও সেটার একটা ছোট কিন্তু আবার অনেক ম্যান্ডেটরি একটা ইম্প্যাক্টফুল একটা ইনফ্যাক্ট যেমন আমরা জানি এই গল্পটা তামিম ইকবাল নিজে বলবয়ের কাজ করছেন। আশরাফুল আমাদের বলবয়ের বড় আবিষ্কার। সো পৃথিবীর আমরা যত দেশে খেলা কভার করতে যাই দেখি যে শুধু বলবই না, স্কুলের ছেলেপুলেদের ক্রিকেট খেলা দেখতে নিয়ে আসা, এবং তাদের জন্য অনেক সময় এরকমও হয় যে মাঠ ছেড়ে দিচ্ছে, মিড উইকেট ছেড়ে দিচ্ছে, খেলার বিরতিতে তারা সে খেলছে। বাংলাদেশে তো সেইটা হবে না। অ্যাটলিস্ট বলবই থাকাটা, ধরুন একটা ছেলে যে কোনো একটা স্কুলে পড়ছে, সে যখন এই সুযোগটা পায় ইন্টারন্যাশনাল ম্যাচে এক্সেস চোখের সামনে তাদের দেখে, তার হয়তো ক্রিকেট অনেক বড় স্বপ্ন, সেটার আরও বেশি তখন হাওয়া লাগে। সো অবভিয়াসলি ইটস আ স্মল পার্ট টু আ ক্রিকেট কালচার ওভারঅল, এবং আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে আপনাকে ক্রিকেটের বড় হতে অনেক বেশি সাহায্য করে অনেক সময়। বলবয় কালচারের কথা বলছিলাম, যেটা গতকাল আমরা দেখেছি যে আশরাফুল নিজেও, আমাদের একটা প্রতিবেদনই হয়েছে যে আশরাফুল নিজেও খুবই রোমাঞ্চিত এই ব্যাপারটা নিয়ে, যে তিনি নিজেই একজন বলবয় ছিলেন এবং সেইখান থেকে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, সেখান থেকে আজকের আশরাফুল এবং এই বিবর্তন, এইটা আসলে লাইন আপটা ক্রিকেটের যে আমাদের সবসময় একটা দুর্দশা দেখাই যায় যে লাইন আপ আমাদের পাইপলাইনে ক্রিকেটারের সংখ্যা কম, ভালো ক্রিকেটারের সংখ্যা কম, এইটা আসলে ঘুচতে একটা বড় ভূমিকা পালন করবে কিনা? সেটা তো করতেই পারে, কারণ হচ্ছে যে প্রথমত স্কুল ক্রিকেট তো আমাদের দেশে চলছে। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় এই ক্ষেত্রে সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ হবে। ধরুন আমি যদি এখন মনে করি আচ্ছা আমার মাঠে খেলা, আমার এলাকায় আমার পরিচিত বা পলিটিক্যালি মোটিভেটেড সিলেকশন যদি হয়, আচ্ছা অমুকের ছেলে অমুকের বাচ্চাটা থাকুক, মানে দেন তখন আসলে এই পুরো উদ্যোগটা মাঠে মারা যাবে। এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই এক্ষেত্রে স্ট্রং পলিসি থাকা উচিত। ধরুন লেটস সে চট্টগ্রামে খেলা হচ্ছে, তো চট্টগ্রামের ওরকম একটা নির্দেশনা থাকবে ক্রিকেট বোর্ড থেকে, তারাই ডিসাইড করুক যে স্কুলগুলো ক্রিকেট খেলছে, যাদের হয়তো বা ভালো একটা টিম আছে, এরকম কেউ আসলে ভালো, যেখানে যেন সবাই সুযোগ পায়, কে কোন ফ্যামিলি থেকে বিলং করছে, কোন ক্লাস থেকে বিলং করছে, এগুলো না দেখে যদি শুধু দেখা হয় যে স্কুল বা এই ছেলেটার ক্রিকেটের প্রতি আগ্রহ কেমন, কিংবা কোনো একাডেমি হতে পারে, কোনো কোচিং সেন্টার থেকেও আসতে পারে ছেলেরা এবং মেয়েরা, অফকোর্স আমার মনে হয় সেইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওই জিনিসটা এনশিওর করা যে আমি আসলে কাদেরকে বলবো হিসেবে সুযোগ দিচ্ছি। সিরিজ চলছে আমাদের, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজটা জিতেছি, এবার টি-20 মিশন। তার আগে আসলে যেটা বলছিলাম যে মুশতাক আহমেদের যে স্বপ্ন তরুণদের নিয়ে, একেবারে তিনি নিজেই আসলে প্রেস কনফারেন্সেও বলে ফেলেছেন যে আল্লাহর রহমতে তারা এই তরুণদেরকে নিয়ে আসলে ভালো একটা রেজাল্ট বাংলাদেশকে উপহার দিতে পারবে। তরুণদেরকে নিয়ে স্বপ্নটা অনেক বড় আমাদের। মানে একটা ছোট্ট একটা আমি বলবো যে আমাদের এটা কি ডিলিউশন না ইলিউশন যে আমরা সবসময় তরুণ তরুণ বলতে থাকি আমাদের ক্রিকেটাররা, কিন্তু আপনি দেখেন এই দলটাতে শুধুমাত্র রিপন এবং সাকলাইন ছাড়া বাকি সবাই অভিজ্ঞ, মানে কি অনেকদিন ধরে, কিন্তু এরাই আসলে যে আমাদের দলে এখন সব ফরম্যাটই অলমোস্ট ঘুরে ফিরে তারা খেলছে। তরুণ কথাটা কি আমরা শুধু বয়স বিবেচনায় বলি নাকি, এটা কি একটা মিথ কিনা? এবং আপনি দেখেন শুধু এই দুজন ক্রিকেটারের জন্য বলা হয় যে বাংলাদেশে পুরো পেস অ্যাটাক একদম নতুন পেস অ্যাটাক নিয়ে নামে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। শরীফ এবং সাকিব হচ্ছে আমাদের পেস আক্রমণের লিডার, এবং যারা সব ফরম্যাটেই বিশেষ করে সাদা বলে তারা খেলছেন দিনের পর দিন, দীর্ঘ সময় ধরে তাদের অভিজ্ঞতাও তৈরি হয়েছে, নিউজিল্যান্ডের সঙ্গেও তারা খেলেছেন। সো ফলে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো টাইমলাইন আছে আমাদের সামনে। আমরা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করেছি,
এখন যখন আমরা খেলা শুরু করছি 2028 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এরপরে নেক্সট এর মাঝখানে অ্যাকচুয়ালি বায়োলেটারাল সিরিজ, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের বা টি-20 ফরম্যাটে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওয়ান ডে বা টেস্টের মতো। ওখানে লিগ আছে, চ্যাম্পিয়নশিপ আছে, বা টি-20তে জাস্ট দ্বিপাক্ষিক সিরিজের সময় রাখা হয়। ফলে ওই 2.5 বছর পরের প্রিপারেশনের কথা চিন্তা করে যদি আপনি এখন থেকে দল গোছাতে পারেন, যেটা বাংলাদেশ ক্রিকেটে মানে আমি অন্তত দেখিনি যে এত লম্বা সময় করে চিন্তা করে, বাট সেটার একটা স্বপ্ন বা টিম ম্যানেজমেন্ট সেটা ঘিরে যে প্ল্যান করছে, মুস্তাক আহমেদের কথাতেও সেটা এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা টি-20 খেলছি অনেকদিন পর, আমাদের এই ফরম্যাটে ধরুন আমরা 5 মাস পর রিপোর্টে দেখছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে অলমোস্ট 2 বছর পরে টি-20 ঘরের মাঠে। এই ক্রিকেটারদের আসলে অনেক কিছুই তাদের এখনো প্রুভ করার আছে, কারণ তারা কেন তরুণ, অবভিয়াসলি আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা এখন আর কেউ নেই। ধরুন রিয়াদ, মুশফিক এরা তো চলেই গেছেন, তামিম এখন বিসিবি বোর্ড সভাপতি, সাকিবের আশা নিরাশা বা অনিশ্চয়তার দোলা চলে। ফলে সেই জায়গাটাই তাদেরকে আসলে এখন স্টেপ আপ করতে হবে, দায়িত্ব নিতে হবে। লিটন কুমার দাস এখন 3 ফরম্যাটের মধ্যে 3টা ক্যাপ্টেন, এটা আরেকটা নতুন জিনিস আমাদের ক্রিকেটে ঘটছে, সেটা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। নতুন যুগ আসলে এটা। গুঞ্জন ফিসফাস যে 3 ক্যাপ্টেনের কারণে দলে সব ক্রিকেটারদের কেমিস্ট্রি এখনো জমে উঠছে না, সেটা দূর করার চেষ্টা করছেন তামিম ইকবাল, যেহেতু তিনি নিজে ক্রিকেটার ছিলেন। বাট এই অনেক কিছু আসলে মেলাতে হবে এই টি-20 ফরম্যাটে। আপনার টিম কম্বিনেশন আপনি দেখেন, এখানে আমরা নাহিয়ানা রিপোর্টটা দেখছিলাম, ওয়ানডের মধ্যে এখানে আমাদের ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেটা নিয়ে একটা চিন্তা তো আছেই। বোলিং ওয়াইজ কিন্তু আমরা খুবই ভালো তো বাংলাদেশের জন্য ব্যাটিং লাইনআপটা এই যে ধস নামে একের পর এক ম্যাচ বাই ম্যাচ যাচ্ছে ধস থামছেই না, এটা তো বড় চিন্তার কারণ হয়েই যাচ্ছে, মানে বিশেষ করে টি-20তে তাদের। কারণ দেখেন আপনি যদি জাস্ট যে কোনো জায়গায় খেলা দেখেন 200 স্ট্রাইক রেটে খেলা হচ্ছে, টি-20তে এখন পার স্কোর হয়ে যাচ্ছে 200, সেখানে ব্যাটিংটা টি-20তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন। আমরা এখনো 150 160 রান তুলতেই হবে আমাদের গুড স্কোর, বা আমরা সেটাই করছি, আমাদের উইকেট সবকিছু মিলে আমাদের সেইভাবেই আমাদের টি-20 জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু সেইটা আসলে আপনি যদি 2028 টি-20 চিন্তা করেন, এরপরে অলিম্পিক আছে, সেখানেও টি-20 ঢোকার কথা শোনা যাচ্ছে। ফলে সেইটা আসলে ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য। এই ব্যাটিং এর কনসার্ন আমি বলবো ওয়ান ডে টি-20তে আপনি ওয়ান ডে এবং টেস্টে আপনি আপনার আমাদের যে বোলিং লাইন আপ, এখন পেস বোলিং নিয়ে আমাদের এত কথা হয়, সেম গোজ উইথ টি-20। বাট টি-20তে ভাই আপনার পেস বোলারদের কবে দিন খারাপ যাবে, 4 ওভারে 40-50 রান যে কোনো ম্যাচে তারা লিগ করবে, সেই জায়গাটা ব্যাটসম্যানদের স্টেপ আপ করতেই হবে। কিন্তু আমাদের এইটাই হচ্ছে বড় কনসার্ন। লিটন কুমার দাস যদি ধারাবাহিক না হন, সাইফ হাসান যদি টি-20 ওই ফর্ম কন্টিনিউ না করেন, পারবেন তো একটা কোশ্চেন মাথায় বারবার ক্লিক করে, পারবেন তো ব্যাটাররা? সবচেয়ে বড় কথা হচ্ছে পারা উচিত, নিউজিল্যান্ডের এই দলটার সঙ্গে অবশ্যই পারা উচিত। আপনি দেখেন ওয়ানডেতে আমরা 2-1 জিতেছি, বা যে 2টো ম্যাচ জিতেছি খুবই কনভিন্সিংলি, এবং এটাই জেতা উচিত ছিল। কাগজে কলমে যে পার্থক্য সেটা ম্যাচের ফলাফলে ফুটে উঠেছে। টি-20তেও সেটাই হওয়া উচিত। এই দলে শুধুমাত্র ঈশ্বরই যুক্ত হয়েছে, এছাড়া কিন্তু সেরকম আহামরি নিউজিল্যান্ডের এগেইন এটা ওই বি বা সি ক্যাটাগরির মাঝামাঝি কোনো একটা দল। তাদের সঙ্গে বাংলাদেশ অলমোস্ট তাদের বেস্ট 11ই খেলাচ্ছে। আপনি যদি বলেন আমাদের পেসাররা নাই, খুব একটা বড় বিশেষ করে ব্যাটিং ওয়াইজ তো নাই। সেই জায়গাটাই আমাদের আসলে টেন্ডেন্সি চট্টগ্রামে খেলা, অ্যাটলিস্ট প্রথম টি-20 জন্য উইকেট চট্টগ্রামে ব্যাটিং সহায়ক। অবভিয়াসলি আমাদের 200 রানের একটা টার্গেট নিয়ে খেলা উচিত। এই তরুণদের তখনই জিনিসটা সাকসেসফুল হবে, এই তরুণ ট্যাগটা, যখন তারা তরুণদের মতো করে খেলবে, ভয়ডরহীন খেলা, ফ্রি অ্যান্ড ফ্লো, 6 ওভারের পাওয়ার প্লেটাকে কাজে লাগানো এবং বড় টার্গেটটা মাথায় রেখে ব্যাট করা। ওই যে যেটা বলছিলাম, তরুণ আমরা বারবার বলি কেন, তাহলে তরুণকে ওই বয়সটা কি মিথ হিসেবে আমরা ইউজ করি কিনা, এটা কি একটা মিথ কিনা? সো এইটাই আসলে ফ্যাক্ট। ঈশ্বরদের কথা আপনি বলছিলেন, সেখানে একটু বলতেই হয় যে গতকাল প্রেস কনফারেন্সে ঈশ্বরদী খুব দারুণ প্রশংসা করেছেন রিশাদকে নিয়ে, নাহিদ রানাকে নিয়ে, মোস্তাফিজকে নিয়ে। তার মতো একজন স্টার লেগ স্পিনারের কাছ থেকে এই ধরনের প্রশংসা পাওয়া আসলে আমার মনে হয় যে রিশাদের জন্য বা যাদেরকে তিনি উল্লেখ করেছেন তাদের জন্য বড় একটা ইতিবাচক একটা ব্যাপারই বটে। হ্যাঁ, নিঃসন্দেহে। এগেইন বাংলাদেশ বোলিং ওয়াইজ আসলে এত ভালো অবস্থানে খুব কম সময় ছিল ক্রিকেটে। আপনি যদি দেখেন গত কয়েক বছর ধরে পেস স্পিন তো আমাদের সবসময় ডমিনেটিং জায়গা, সেখানে পেসে আমরা এত ভালো করছি রিসেন্ট টাইমে। এবং রিশাদের কথা যেহেতু পার্টিকুলারলি বলছেন, তিনি শুধুমাত্র মানে ধরুন ইন্টারন্যাশনালে তো বটেই, বাট সেই বিগ ব্যাশ, পিএসএল সব জায়গায় আসলে রিশাদ আলো ছড়িয়েছেন, আলো কেড়েছেন, এবং অনেক বড় বড় আমি বলবো ক্রিকেট স্টারদের সঙ্গে তার কাজ করার সুযোগ হয়েছে, সেটাও তাকে অ্যাজ আ ক্রিকেটার আরও বেশি ইভলভ করতে সাহায্য করবে। নিউজিল্যান্ডের এইটা আবার নিউজিল্যান্ডের ক্রিকেট কালচারের একটা অংশ, প্রতিপক্ষকে রেসপেক্ট দেওয়া, সম্মান জানানো। আপনি দেখেন অনেক দল হয়তো অপোনেন্ট সম্পর্কে কিছু বলতেই চায় না, যে আমরা অপোনেন্ট নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়ে ভাবছি, কিন্তু এই যে তারা যে এই রেসপেক্টটা শো করে, এটা আসলে নিউজিল্যান্ড আমার মনে হয় একটা জাতিগতভাবেই, হ্যাঁ অবভিয়াসলি তাদের মধ্যে ব্যাপারটা আছে। কিন্তু একই সাথে নিউজিল্যান্ড হচ্ছে সেই দল যারা লিমিটেড রিসোর্স নিয়ে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট দিতে হয় সেটা তারা সবসময় ক্রিকেটে দেখায়। আইডল একটা কালচার যদি বলি বা একটা জাতি বলি তাহলে বলাই যায়, কিন্তু কারণ লিমিটেড রিসোর্স আপনি যেটা বলছিলেন,
ম্যাক্সিমাম আউটপুট। একদম। এবং আপনি দেখেন নিউজিল্যান্ডের এই ক্রিকেট ওয়ার্ল্ডে নিউজিল্যান্ডের কোনো হেটার নেই, সবারই অনেকেরই সেকেন্ড চয়েস হচ্ছে পছন্দ। এবং টি-20তে আমি যেটা বললাম, এগেন নিউজিল্যান্ডের এই দলটার হয়তো খুব বেশি অভিজ্ঞতা নেই, মিডিয়াম পেসার আছেন কয়েকজন, স্পিনার ঈশ্বরী অভিজ্ঞ, বাট স্টিল তারা দেখবেন এইটা দিয়ে বাংলাদেশের ঘাম ছুটিয়ে দিতে পারবে যদি তারা ওরকম ম্যাচে একটা সামান্য পুঁজি পেলেও সেটার জন্য যেরকম লড়াই করবে, এরকম ব্যাট হাতেও দেখা যাবে তাদের কোনো একজন ব্যাটার এমন অদ্ভুত ইনিংস খেলে দেবে, তারাই হয়তো 200+ স্কোর করে ফেলছে। সো বাংলাদেশকে সেটার জন্য খুব প্রিপেয়ার থাকতে হবে এবং তারা সেটা থাকবেও। এবং ওয়ানডেতেও যে বাংলাদেশ খুব ডমিনেট করে জিতেছে বিষয়টা কিন্তু সেটা না। সো একটা মানে সিরিজের ফলাফল মনে হবে 2-1, কিন্তু দুটো ম্যাচ কিন্তু জিতেছে বাংলাদেশ বেশ বড় ব্যবধানে, এবং সেইটা আসলে খুবই এগেন অবভিয়াস, আপনি সেটাই চাইবেন। এই সমস্ত ম্যাচে হারলে বরং কথা হবে। বাংলাদেশের যেরকম নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 স্ট্যাটিস্টিক্স খুব একটা সুখকর না, যদিও লাস্ট ম্যাচটা আমরাই জিতেছিলাম, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে টি-20তে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ওই গ্যাপ কমানোর একটা ভালো অপরচুনিটি। 3টা ম্যাচ যদি আপনি জিতে যান, ওভারঅল বাংলাদেশ জিতেছে মাত্র 4টা ম্যাচ, এই 3টা জিতলে আরো 7টা ম্যাচ হবে এবং হোয়াইট ওয়াশ করা উচিত বাংলাদেশের, আসলে আমি মনে করি নিউজিল্যান্ডকে। ঈশ্বরদীর কথা আমি যেটা বলছিলাম, কালকে ঈশ্বরদী খুব দারুণ একটা উদাহরণ আসলে রিশাদকে নিয়ে দিয়েছেন যে এশিয়ায় এরকম লেগ স্পিনার দেখে মানুষ আসলে অভ্যস্ত না, এশীয় অঞ্চলের কথা যদি বলি। আর রিশাদের জন্য এইটা আসলে একটা বড় অ্যাডভান্টেজ কিনা, যে শুধু ঈশ্বরদী কিন্তু না, এর আগেও লেজেন্ডারি ক্রিকেটাররাও আসলে রিশাদকে নিয়ে কথা বলেই যাচ্ছেন, ঢালাওভাবে কথা বলে যাচ্ছেন। অনেক সময় হয় না যে এই ধরনের প্রশংসা আসলে, বা এই ধরনের আপনি যখন কাউকে নিয়ে অনেক বেশি প্রশংসা করছেন, সেটা আবার ব্যাকফায়ার করে মাঝে মধ্যে। একটা প্রত্যাশার চাপ তো তৈরি হয়, তবে রিশাদ আমার মনে হয় ওই স্টেজটা পার করে এসেছেন। আপনি যেরকম বললেন, তিনি ধরুন বিগ ব্যাশে আমরা দেখেছি, ইভেন রিকি পন্টিং প্রবাবলি, তার সঙ্গেও তার আমরা দেখেছিলাম ওইখানে গিয়ে তিনি কাজ করার সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানে পিএসএল-এ তো তিনি কাজ করেছেন, এবং বাংলাদেশে মোস্তাক আহমেদ ইজ আ ভেরি গুড কোচ, এবং অনেকদিন ধরে তিনি বাংলাদেশ দলের সঙ্গে আছেন। ঋষাদের বোলিংয়ে কিন্তু সেটা খুব চোখে পড়ার মতো উল্লেখযোগ্য উন্নতি। তিনি আগে গুগলি খুব একটা করতে চাইতেন না, কিন্তু এখন তিনি মোটামুটি প্রতি ওভারেই গুগলি করছেন। তার বলের যেটা হয়, লেগ স্পিনারদের বল আপনার একটু মার খাবেই, কিছু বল আপনার শর্ট পড়বেই, ঋষাদ সেটা নিয়ে কাজ করেছেন এবং তিনি আমার কাছে মনে হচ্ছে তিনি ইমপ্রুভ করেছেন। বাট একই সাথে ঋষাদের আরেকটা যেটা প্লাস পয়েন্ট হচ্ছে তার ওই ব্যাটিংটা, তাই কিন্তু আমরা এখন অলরাউন্ডার হিসেবে চিন্তা করি যে তিনি আমাদের যেটা ল্যাকিং, ঋষাদ সেটা করে দেন অনেক সময়। এবং একই সাথে আমার মনে হয় ওয়ানডের যে অভাবটা আমরা দেখেছি, চোখে পড়েছে যে আমাদের লেট মিডল অর্ডার বা টেল এন্ডার বলতে কিছু থাকে না, সেই জায়গাটায় সাকিব, নাসুম এদের প্রত্যেকের ওই ক্যাপাবিলিটি আছে এবং তারা হয়তো বা সুযোগ পাবেন এখানে ভালো করার। চিন্তার জায়গা হচ্ছে এগেইন আমাদের ব্যাটিংয়ে, যেমন ধরুন আমাদের অলরাউন্ডার ক্যাটাগরিতে যারা আছেন, লেটসে শেখ মাহেদী, কিন্তু মাহেদী বোলার হিসেবে যতটাই ভালো, ব্যাটসম্যান হিসেবে ততটাই খারাপ পারফরমেন্স করছেন দলে। একই সাথে আমাদের কিছুটা তো অধারাবাহিকতা আছে, লিটন, সাইফ এবং যারা আমাদের টপারটা তৌহিদ হৃদয়কে নিয়ে কথা হচ্ছে, সো তাদের আসলে রানে ফেরাটা খুব জরুরি। আমি এই সিরিজে দেখতে চাই তাদের পার্সোনালি ব্যাটসম্যানরা ভালো করছেন, বোলাররা তাদের কাজটা সবসময় ঠিকঠাক করে আসছেন। এক্স্যাক্টলি, আমরা ম্যাচ জিতছি রিসেন্ট টাইমে বোলারের জন্য। হ্যাঁ, সো এইবার আমি দেখতে চাই ব্যাটাররা টি-20 তে পারফরম্যান্সটাকে, নিজেদের পারফরম্যান্সটাকে নেক্সট লেভেলে নিচ্ছেন। স্পেশালি আপনি যদি আমাদের আইপিএল এর এক্সাম্পলটা দিতেই হবে, গত রাতে যে অদ্ভুতরে খেলা হয়েছে, সেই সমস্ত খেলা দেখেও আসলে আমাদের ব্যাটারদের এখন বোঝা উচিত যে সূর্যবংশীকে নিয়ে আসলে কি বলবো, আসলে ওকে নিয়ে বলার ভাষা আমার কাছে নাই। দ্যাটস দ্য নিউ নরমাল যে একজন ব্যাটার এখন 200 স্ট্রাইকার ব্যাট করবেন, প্রথম বলে ছক্কা মারেন, প্রথম ওভারে 4টা ছক্কা হাঁকাবেন, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না। আমরা স্বপ্নে দেখি আসলে কবে মিলবে ওরকম দৃশ্য। যেরকম আপনি দেখেন সাকলাইন, রিপনকে নিয়ে কথা বলছেন, বিকজ কি তারা ওই রকম ভাবে নজর কেড়েছেন বোলিং দিয়ে, বাট আমাদের এরকম ব্যাটসম্যান দিয়ে দরকার, ব্যাটার যারা এইভাবে নজর কেড়েছেন এবং তারা ন্যাশনাল টিমে ঢুকবেন। এবং কি দারুণ ভাবে তাকে ওয়েলকাম করা হয়েছে হোটেল রুমের সামনে। একটা ভিডিও আমরা দেখেছি, বিসিবি একটা ভিডিও প্রকাশ করেছে, দারুণ একটা ভিডিও ছিল। একটু বিসিবির প্ল্যান নিয়ে কথা বলতে চাই। গতকাল আসলে বিসিবির একজন কর্তা গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে বিসিবিতে এতদিন ক্রিকেটারদের জন্য কোনো ফান্ড ছিল না, যেটা আসলে তামিম ইকবালের বোর্ড এই উদ্যোগটা নিয়েছে, ফান্ড রেইজ করবে ক্রিকেটারদের জন্য, ওয়েলফেয়ার ফান্ড থাকবে, এবং এইটা ক্রিকেটারদের জন্য বড় একটা মানে একটু চিন্তা ঝেড়ে ফেলার মতো একটা জায়গা তৈরি করবে কিনা। সেটা তো অবশ্যই, তবে ক্রিকেটারদের আমি যদি বলি যে মানে এখন আসলে ক্রিকেট বোর্ডটা তো আমরা সাম্প্রতিক অনেক পরিবর্তনের মধ্যে দেখছি, ফলে অনেকেই খুব জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন, যারাই দায়িত্বে আসছেন তারাই এই সমস্ত কথা বলেন, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। এবং একই সাথে তামিম ইকবালের এই সময়ে, সংক্ষিপ্ত সময়ে যে দুটো উদ্যোগের, একটা হচ্ছে ক্যাপ্টেন্স কার্ড দেয়া, সেটা কিন্তু ক্রিকেটারদের ওয়েলফেয়ারের জন্যই। এগেন এটাও আরেকটা করা হচ্ছে ক্রিকেটারদের ওয়েলফেয়ারের জন্য, যেন তারা ধরুন একটা সার্টেন টাইমে তাদের চিন্তা করতে না হয়, শুধুমাত্র মাসিক বেতনের বাইরে আরও সুযোগ সুবিধা তারা অফকোর্স তারা রিজার্ভ করে এবং সেটা তারা পাবেন। এবং এটা অবশ্যই ক্রিকেটারদের মোটিভেট করবে।
কিন্তু এগেন বাংলাদেশে ধরুন সবকিছু খুব ক্ষণস্থায়ী, যেমন এই তামিম ইকবালের বোর্ডের সময় আছে 3 মাসের মধ্যে অলমোস্ট এক মাস চলে গেছে। অনেক কিছু চাইলেও ইমপ্লিমেন্ট করতে পারবেন না। প্রবাবলি আফটার ইলেকশন উই ওয়ান্ট টু সি সামথিং যেটা আসলে লং লাস্টিং এন্ড দে আর টকিং অ্যাবাউট দ্য ইলেকশন, যে তারা আসলে ইলেকশনটা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য কাজ করছেন। এত কিছু আসলে এই 3 মাসে কি সম্ভব? আমাদের এখন তো আশা রাখতে হবে যে সম্ভব, বাকিটা আসলে সময় বলে দিবে। কিন্তু আমার মনে হয় না যে কোনো রকম সমালোচনা বিতর্ক ছাড়া সেটা সম্ভব হবে। এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনের মাত্র 2 মাস বাকি, এখনো পর্যন্ত মনে হচ্ছে না সবকিছু সেট। কিন্তু আপনি দেখেন রাতারাতি কত কিছু বদলে যায় এবং এখনো আই থিঙ্ক স্টিল লট অফ থিংস টু হ্যাপেন। আমরা আরো অনেক রকম সমীকরণ দেখব, কিন্তু সেটা যেন কোনোভাবে আমাদের অ্যাটলিস্ট মাঠে প্রভাব না ফেলে, যেটা আমরা সাম্প্রতিক সময় দেখেছি। এরকমটা আমরা চাই না। মাঠের খেলাটা চলুক ভাই, মাঠের বাইরে যা খুশি এগুলো হইতে থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ তিতুমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।